হাদিরা এবার হাসি আটকাতে না পেরে জোরে জোরেই হেসে দিল। অনেকদিন পর সে প্রাণ খোলা হাসছে। মাহি না বুঝে তাকিয়ে রয়েছে। অদূরে কেউ আদিরার হাসির ছবি তুলে নিল। তারপর নিজে নিজেই বলল, যার হাসি মুগ্ধতা ছড়ায় তাকে আমি কিভাবে হারাই। মার্শাদ ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আহনাফকে নিয়ে ভিপি আশিক ভাইয়ের কাছে যাচ্ছে। আশিক ভাই মার্শাদের কাছ থেকে জানতে চান কেন মার্শাদ ভিপির পদে দাঁড়িয়েও সরে যেতে চায়। আসলে সাগর সবার কাছে ব্যাপারটাকে রটিয়ে বেড়াচ্ছে, যার দরুন গুঞ্জন উঠেছে। গম্ভীর পরিবেশে রীতি ঘটিয়ে ভিপি আশিক বললেন, তোমার বড় বোনের সাথে যা ঘটেছে তা যে তোমার ছোট বোনের সাথেও ঘটবে না এটা কোনো ভিত্তি নেই। তারপরেও তুমি বলবে সাবধানতা অবলম্বন করতে, সমস্যা কি? তাই তো তোমার কনসার্ন আমি বুঝি। ভিপি অনেকটা রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ধাপ। তুমি ফার্স্ট ইয়ার থেকেই এইসবে জড়িয়ে অনেক অ্যাক্টিভিটিতে ছিলে, তাই তোমার উপর অনেকের ভরসা আছে, আবার ক্ষোভও আছে। তোমাকে জুনিয়ররা বেশি ভরসা করে। আহনাফ যে যোগ্য না তা কিন্তু না। আহনাফ সবটা সামলাতে অবশ্যই পারবে, কিন্তু তোমার উপর যাদের ক্ষোভ আছে তারা তোমাকে ক্ষমতাহীন দেখে আরও ফুলে ফেপে উঠবে। তখন তারা যে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের ক্ষতি করবে না তার গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবে না। আমার সাথে সাগরেরও যোগাযোগ হয়। সে কেমন প্রকৃতির তা আমি জানি। স্টুডেন্টরা তাকে চায় না, কিন্তু সে কার্যসাধন করতে পারবে যে কোনো মূল্যে। আমিও যে সম্পূর্ণ ভালো তাও কিন্তু না, খারাপ ভালো সবার মধ্যেই আছে। সাগর ভিপি হোক এটা টিচাররাও চান না। এখন কি করা যায় বলো? মার্শাদ টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। পুরনো সবকিছু তার স্মৃতিতে ভাসছে। আহনাফ মার্শাদের পিঠে হাত রাখে। আহনাফ মার্শাদের ভাবনা বুঝতে পারে। মার্শাদের বোনের সাথে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। মার্শাদের বড় বোন মিলি, যে কিনা মার্শাদের থেকে 4 বছরের বড়। মার্শাদের বোনকে আপিলি বলে মিলি নামের শেষ অক্ষরটা সাথে যুক্ত করে। মিলি ছিল খুব শান্তশিষ্ট স্বভাবের, খুবই মিষ্টি একটা মেয়ে ছিল সে। মার্শাদ কেবল তার বড় বোনের সাথেই চঞ্চল ছিল। তার কারণ হলো মিলি ও মার্শাদের মায়ের মৃত্যুর পর 7 বছরের বাচ্চা মিলি তার 3 বছরের ছোট ভাইকে চোখের আড়াল করতেই চাইতো না। মার্শাদের মা মীরার চাচাতো বোন মনিকা। মার্শাদের বাবা আরশাদকে ভালোবাসতেন কলেজ লাইফ থেকে, কিন্তু তিনি জানতেন না তার কাজিন বড় বোন মীরার সাথে তার কিশোরী বয়সের ভালোবাসার মানুষটার প্রণয় চলছিল। মীরা ও আরশাদ অনার্স কমপ্লিট করে তাদের পরিবারকে জানিয়েছিল তাদের প্রণয়ের কথা। দুইজন ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড, দুজনেরই ব্রাইট ফিউচার। দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক ছিল। মেনে নিয়েছিল মীরা ও আরশাদকে। মনিকা তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেন। যৌথ পরিবারে বসবাস তাদের। মনিকা নিজের ভালোবাসার অকাল মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল। মীরা ও মনিকা দুজনেই তাদের পরিবারের সবার কাছে নিজেদের ভালোবাসার কথা অপ্রকাশিত রেখেছিল। মীরা ও আরশাদের বিয়ের 2 বছর পর মিলির জন্ম। মীরার ফার্স্ট প্রেগন্যান্সিতেও কিছু কমপ্লিকেশন ছিল। তারপর মার্শাদের সময় সেটা আরও বৃদ্ধি পায়। মার্শাদের জন্মের পর মীরা প্রায়ই অসুস্থ থাকত। মীরার জরায়ুতে খুবই খারাপ আকারে ক্যান্সার ধরা পড়েছিল, তার সাথে কিডনি ও ইউরিনারি ইনফেকশনও। মীরা একদিন তার বাবার বাড়িতে গিয়ে মনিকার স্টাডি টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছিল, যা মনিকা সবসময় আড়ালে রাখত। সেদিন মীরার হঠাৎ ব্যথা শুরু হওয়াতে মনিকার টেবিলের ড্রয়ার থেকে পেন কিলার মেডিসিন নেওয়ার জন্য এসেছিল সে। তখনই ডায়েরিটা দেখেছিল। মনিকার মাস্টার্স শেষ করে বছর গড়িয়ে গিয়েছিল, কিন্তু সে বিয়ে করতে আগ্রহী ছিল না। মীরা কারণ জানার জন্য ডায়েরিটা নিজের কাছে রেখেছিল। মীরা মনিকার ব্যাপারে জানার পর খুব কষ্ট পেয়েছিল। নিজের ক্ষুদ্র জীবন যে কারো জন্য আশীর্বাদ হতে পারে ভেবেই সে নিজে জীবিত থাকা অবস্থাতেই আরশাদের সাথে মনিকার বিয়ে দিয়ে দিয়েছিল, অনেকটা আরশাদকে জোরপূর্বক ভাবেই। আরশাদ কোনো অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু মীরার জেদ ও ওয়াদার কারণে বাধ্য হয়েছিল। মীরা তার স্বামী ও সন্তানদের কথা চিন্তা করে বিয়েটা করেছিল। সে ভেবেছিল মনিকা তার চাচাতো বোন, নিশ্চয়ই সে তার বোনের এই স্যাক্রিফাইসের মূল্য দেবে। মীরা যদি জোর না করত তবে আরশাদ কখনোই মীরার মৃত্যুর পরেও দ্বিতীয় বিয়ে করত না। কিন্তু মনিকা বদলে যেতে শুরু করেছিল বিয়ের 6 মাস পেরিয়ে যাওয়ার পর থেকেই। আরশাদ মনিকার কাছে যেত না বললেই চলে।
মীরা জোর করে পাঠালে তখন যেতেন, কিন্তু মনিকাকে নিজের কাছে ঘেঁষতে দিতেন না। মীরাকে যে সে খুব ভালোবাসে। মীরা তখন অনেকটা অসুস্থ, কিন্তু মনিকা তার সাথে প্রায় রুড ব্যবহার করতেন। কারণে অকারণে মীরাকে পিঞ্চ করতেন। মীরা তাও আরশাদকে জানতে দিতেন না কিছু। মনিকার সাথে আরশাদের বিয়ের 1 বছরের মাথায় মীরার মৃত্যু হয়। আরশাদ মীরার মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল। সে নিজেকে সময় দিতে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। তখন আরশাদের কোনো খোঁজ খবরও পাওয়া যেত না। মনিকার তখন থেকে আরও বদল ঘটে। মারশাদ ও মিলির কোনো কেয়ারই তিনি করতেন না। ওদের দাদি ওদের দেখাশোনা করতেন। আরশাদ 6 মাস পর দেশে ফিরে এসব দেখে মনিকাকে অনেক কিছু বলেছিল ও তাদের মাঝে অনেক ঝামেলাও হয়েছিল। আরশাদ মীরার শেষ সময়ের ডায়েরিটা নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিল। ডায়েরি থেকে সবটা জানতে পেরেছিল মনিকার ব্যবহার মীরার প্রতি। তাই তিনি চাইছিলেন মনিকা একা থেকে নিজেকে শোধ রাখ। মনিকাকে আরশাদ বিয়ের আগেও মানা করেছিল যাতে মীরার প্রস্তাবে রাজি না হয়, কিন্তু মনিকা সেটা মানেননি। কারণ তখন মনিকা আরশাদকে নিজের করে পাওয়ার চেতনায় অন্ধ হয়ে গিয়েছিল। মারশাদের দাদি তার ছেলেকে ডেকে মনিকার সাথে সম্পর্ক ভালো করতে বলার পর আরশাদও ভাবলেন তিনি তাই করবেন। কারণ আরশাদ চান না মনিকা মিলি ও মারশাদের সাথে খারাপ ব্যবহার করুক। মনিকা তখন দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছিল। আরশাদের নরম ব্যবহারে মনিকাও কিছুটা নরম স্বভাবের হচ্ছিল। কিন্তু মাহির জন্মের পর থেকে মনিকা আবারও বদলে যেতে শুরু করে। মারশাদ ও মিলিকে সে টর্চার না করলেও আদরও করতেন না। মাহি মারশাদের থেকে 5 বছরের ছোট। মারশাদ ও মিলি দুজনেই মাহিকে খুব ভালোবাসে, কিন্তু তাও মনিকার কাছে মারশাদ ও মিলি মাহির মতো আদরের ছিল না। সময়ের পরিক্রমায় ওরা বড় হয়। মিলির অনার্স শেষ হওয়ার পর অনেক বিয়ের প্রস্তাব আসত। ওই সময় মিলির বাবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন। মারশাদ তখন ভার্সিটিতে 1ম বর্ষে। মিলির বাবার কাছে এক ছেলে কথা বলার পর তিনি ছেলের স্টাডি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক ভালো ও কিছু খোঁজ খবর নিয়ে ভালোই জানতে পারেন। শেষমেশ খুব জলদি মিলির বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই ওই ছেলে নিজের আসল রূপ দেখাতে শুরু করে মিলিকে। সেই ছেলে মিলির বাবার অপোজিট পার্টির একজন দুঃসম্পর্কিত আত্মীয় হয় এবং বিয়েটা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করেছিল। মিলিকে টর্চার করত ও বলতো যেন ওর বাবাকে পদত্যাগ করতে বলে সে, আর প্রায় টাকার জন্য পাঠাতো। টাকা দিলে কিছুদিন শান্ত থাকতো। মিলির বাবা টর্চারের ব্যাপারে কিছু জানতেন না। তিনি নিজের মেয়েকে চাইলে সবই দিতেন, কিন্তু মাহির মা মিলির টাকা নেওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না। মিলিকে তিনি একদিন ডেকে খুব কড়া করে নিষেধ করে দিয়েছিলেন টাকা নিতে। মিলি কাউকেই টর্চারের বিষয়ে বলতে পারতো না, কারণ মিলি তখন প্রেগনেন্ট ছিল। আর মিলির স্বামী মিলির আদরের ভাই মারশাদের ক্ষতি করার হুমকি দিত। সে বোঝাতে চেষ্টা করতো তার স্বামীকে, কিন্তু মিলির সব প্রচেষ্টাই বৃথা হতো। মিলি বাচ্চা ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীর অনেক দুর্বল থাকার কারণে বাচ্চা সহ মিলির মৃত্যু ঘটে। মিলির না বলা সকল কথা মিলি তার নিজস্ব ডায়েরিতে লিখে রাখত। ডায়েরিটা মিলি তার বাবার বাড়িতে আলমারিতে একদম নিচে এক কোণে রেখেছিল। মিলির মৃত্যুর আগে মারশাদের হাত ধরে বলে গিয়েছিল সে, সাবধানে থাকিস ভাইয়া, অনেক কিছু বলার ছিল তোকে, কিন্তু আমার হাতে সময় নেই। ওই লোকগুলো মানুষ না, এক একটা পশু। মারশাদ সেদিন চিৎকার করে কেঁদেছিল। নিজের মায়ের মৃত্যুর পর বড় বোন ও দাদি তাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছিল। মারশাদ মিলিকে চিরনিদ্রায় কবরে শায়িত করে সেই দিনই মিলির রুমের সব কিছু তন্ন তন্ন করে ডায়েরিটা পায়। সেখানে মিলির বিয়ের পর থেকে 8 মাস সময়ের অনেক কিছু লেখা ছিল। মারশাদ সারা রাত ডায়েরিটা পড়ার পর পরের দিনই ডায়েরিটা সবার সামনে রেখে তাচ্ছিল্য স্বরে বলেছিল, পর সত্যি আপন হয় না। যেমনটা মিসেস মনিকা খানম হননি, আপনাকে আমার মা নিজের কষ্ট তোয়াক্কা না করে নিজের স্বামীর ভাগ দিয়েছিলেন, কিন্তু আপনি আমাকে আমার মায়ের মূল্যই দিলেন না। থাকুন আপনি আপনার সাম্রাজ্যে। আমার বোন যে আপনায় আপন ভেবে মা মনে করে কিছু শেয়ার করবে সেটারও অবস্থা রাখেননি নিজের মানসিকতার পরিচয় দিয়ে। সুখে থাকুন আপনি। আর মিস্টার আরশাদ খান, নিজের শত্রুর কাছেই মেয়েকে বিয়ে দিলেন। আমার বোনের ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করে ফেলছিলেন আপনি। অবশ্য আপনার স্ত্রী তো বড্ড তাড়া ছিল আমার বোনকে তাড়ানোর। ভালো থাকবেন আপনারা।
মার্শাদ সেদিন তার দাদি, বাবা ও মাহি কারোর কাকুতি মিনতি কানে তোলেনি। সে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। মার্শাদের মায়ের নামে যা ছিল সেগুলো তিনি তার 2 ছেলে মেয়ের নামে মৃত্যুর আগে লিখে দিয়ে গিয়েছিলেন। মার্শাদ নিজের প্রয়োজনে সেগুলোই ব্যবহার করে। ফ্ল্যাশব্যাক এন্ড। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আখিজোড়া তার মলিন। বদ্ধ ছাদের দিকে নজর সরিয়ে মুদন করে নেয় নয়ন যুগল। তারপর হতাশ কণ্ঠে বলে, আমি আপনাকে আপডেট জানাবো ভাই। আই নিড সাম টাইম টু থিঙ্ক। ভিপি আশিক লম্বা নিঃশ্বাস ত্যাগ করে মার্শাদের মুখোমুখি দাঁড়ায়। তারপর মার্শাদের কাঁধে হাত রেখে বলে, টেক ইউ টাইম, সময় এখনো আছে। ভেবে চিনতে যা ভালো মনে হয় জানাও। মার্শাদ ও আহনাফ বেরিয়ে আসে সেখান থেকে। কিছু দূর এসে ওরা দুজনেই মাঠের ঘাসের উপরে বসে। মার্শাদ ঘাসের উপর গা এলিয়ে দিয়ে কপালে হাত ঘষতে ঘষতে বলে, মাথা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে, স্লিপিং পিল লাগবে কয়েকটা। আহনাফ বিরক্ত হলো মার্শাদের কথায়। বিরক্তি নিয়ে বলে, সব কিছুতে তোর স্লিপিং পিল না নিলে হয় না না? তুই তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিস এটাতে। মাথা ব্যথা দূর করার অনেক ইফেক্টিভ উপায় আছে। লো ডোজের পেনকিলারও তো নিতে পারিস। মার্শাদ হতাশ কণ্ঠে বলে, ওই তিক্ত স্মৃতি থেকে মাথা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে, স্লিপিং পিল লাগবে কয়েকটা। ওই তিক্ত স্মৃতি থেকে মুক্তি পেতে ঘুম জরুরি আমার। দিনরাত পরে পরে ঘুম জরুরি। ইট হার্টস মি ভেরি ব্যাডলি। যতদিন ওই জানোয়ারগুলোকে নিজেদের আসল জায়গা দেখাতে পারবো ততদিন আমার এই অস্থিরতা নির্মূল হবে না। সবে তো শুরু ওদের বরবাদির। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে। মার্শাদের সবটাই তার জানা। মার্শাদের জায়গায় নিজেকে কল্পনা করলেও সে বারবার শিউরে ওঠে। কিছুক্ষণ বসে থেকে ওরা ক্যান্টিনের উদ্দেশ্যে যায়। পরের ক্লাসটা মার্শাদ করবে না, তবে আহনাফ করবে। মার্শাদ কিছু খেয়ে হোস্টেলের দিকে যেতে থাকে। পথিমধ্যে দেখে মাহি, আদিরার সাথে আরো 2 মেয়ে সাবিহা ও রিন্তি বসে বসে হেসে হেসে লাঞ্চ করছে। মার্শাদ আলতো হেসে চলে গেল। সে খাবারের পরপরই 2 স্লিপিং পিল খেয়ে নিয়েছে। রিন্তি মার্শাদকে যেতে দেখে মাহিকে ডাক দিয়ে বলে, দোস্ত, তোর ভাই। মাহি তাকিয়ে দেখে মার্শাদ বাগ ঘুরে চলে গেছে। মাহি বলে, দা ভাইয়ের তো এখন ক্লাস থাকার কথা। আহনাব তো তাই বলেছিল, হঠাৎ কি হলো? সাবিহা মাহির কথাতে পিঞ্চ করে বলে, সে যাই হোক, কিন্তু আহনাব ভাইয়ের সাথে না তোর শত্রুতা? তাহলে এত কিছু যোগাযোগ, তাও নিজের ভাইয়ের তথ্য ভাইয়ের বন্ধুর থেকে। কুছ তো হ্যাঁ মেরি জান। সাবিহার কথায় আদিয়া ও রিন্তি হেসে উঠল। মাহি সাবিয়ার পিঠে কিছু উত্তম মধ্যম দিয়ে মুখ ফুলিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? সকাল থেকে এসবই করছিস। আমার মনে ওইসব কিছু নেই যা তোরা মিন করছিস, ওকে? আরেক দফা হাসির রোল পড়ল। মাহি এবার মুখ ফুলিয়ে রাগ করে উঠে চলে যেতে গেল। ভাই, মার্শাদ ভাইয়ের দেখলাম আশিক ভাইয়ের সাথে দেখা করতে গেছিল। সুমন নামের এক ছেলে সাগরকে দৌড়ে এসে হড়বড়িয়ে খবর জানালো। সাগর ছেলেটার মুখ নিঃসৃত বুলি শুনে রেগে ছেলেটার গালে কষে এক চড় বসিয়ে দিয়ে বলল, মার্শাদ মার্শাদ মার্শাদ। সাগর ছেলেটাকে কিছু অশ্রাব্য গালাগাল করে। ছেলেটা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে সবটা সহ্য করে নিল। সাগর ছেলেটিকে আবার বলল। সুমন ছেলেটা ওই অবস্থাতেই ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে না জানায়। সাগর রেগে আর একটা চড় বসিয়ে দিল গালে। রেগে বললে, ছেলেটা তৎক্ষণাৎ দৌড়ে স্থান ত্যাগ করে। সাগর রাগে সামনের বেঞ্চে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রাগে কটমট করে বলে, মার্শাদ মার্শাদ মার্শাদ, এই ছেলেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ স্বেচ্ছায় ভিপি নির্বাচন থেকে দূরে সরে গিয়েও এর বেস্ট ফ্রেন্ডকে রেখে গেছে। একে পুরোপুরি ক্ষমতাহীন করতেই হবে। আমার সকল কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়াই সে। কিছু একটা করতেই হবে। নিলয়, এদিকে আই। নিলয় এগিয়ে আসলে সাগর বলে, তোর কাজ কতটুকু? পরিকল্পনা মোতাবেক চলছে তো? নিলয় শয়তানি হেসে বলে, নো টেনশন দোস্ত, পাখি অলরেডি খাঁচার ভেতর ঢুকে গেছে। এখন পাখিকে আরও দুর্বল করতে হবে। এতটাই দুর্বল যে পাখি আমার ইশারায় সব করতে রাজি হয়ে যায়। আমি এখন তার কাছে খুব ভালো একজন মানুষ। তোর বন্ধু হয়েও যে আমি এত ভালো তাকে বিশ্বাস করাতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি বস। সাগর বিশ্রী হাসলো। তারপর বিশ্রীভাবে বলে উঠল,
তা সাধুপুরুষ কি পাখির রূপের সুধা পান করবে? নিলয় কুৎসিত হেসে বলল, আর একটু সবুর করতে হবে যে। নীলয় নিজের ইমপ্রেশন নষ্ট করবে না এখনই। আরেকটা ছেলে এসে সাগরকে বলল। ভাই, সামিরা আপু আসছে। সাগর সামিরাকে ভেতরে আসতে দিতে বললে সামিরা ভেতরে এসেই সাগরের দিকে প্রশ্ন ছড়ে। তুমি না বলেছিলে আদিরার একটা ব্যবস্থা করবে, কি হলো সেটার? সে এখনো ফিট অ্যান্ড ফাইন, ওয়াই? সাগর সামিরার চারপাশে ঘুরে সামিরার কাজ জড়িয়ে বলে, কুল সামিরা বেবি, ওই মেয়েকে আপাতত বাদ দাও। ওই পুচকে মেয়েকে যে কোনো সময় ধরাশায়ী করা যাবে। তুমি এটা বলো, মারসাদকে কারো সাথে তুখোর শত্রুতা আছে? সামিরা সাগরের হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলে, তা জেনে তোমার কি কাজ? সাগর বাঁকা হেসে বলে, আমারই তো কাজ। মারসাদকে দুর্বল করতে পারলে তোমারও লাভ। তুমি ইজিলি তোমার পথের কাঁটা উপড়ে ফেলতে পারবে। মারসাদ তখন কোনো বাধা দিতে পারবে না। সামিরা ভাবল মার্শাদকে তার পদতলে দেখতে তারও ভালো লাগবে। কথায় কথায় অপমানে জর্জরিত করা থামবে, তখন মার্শাদ নিজে এসে তার কাছে ধরা দেবে। সামিরা বাঁকা হেসে বলে, মার্সাদের সবচেয়ে বড় শত্রু এমপি রুহুল শিকদার ও তার দুঃসম্পর্কের ভাতিজা রাদীপ। রাদীপ হচ্ছে মার্সাদের বড় বোনের হাজবেন্ড। রাদীপের টর্চারের কারণে মার্সাদের বড় বোন আজ পৃথিবীতে নেই। মার্সাদ রাদীপ ও রুহুল আমিনকে সহ্যই করতে পারে না। তবে রাদীপ গা ঢাকা দিয়েছে কোনো একটা দেশে, কেউ বলে ইন্ডিয়াতে আছে রাদীপ। মার্সাদ রাদীপকে পেলে আর ছাড়বে বলে মনে হয় না। রাদীপের নামে থানায় মার্ডার কেসের মামলা চলছে। সাগর সামিরার হাতে চুমু দেয়। সামিরা সাগরের কাছে রেগে সাগরকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরায়, তারপর বলে, ইউ আর জাস্ট এ টয় সামিরা বেবি। সামিরা সেখান থেকে চলে গেলে সাগর অট্ট হাসিতে ফেটে পড়ে। ইউ আর জাস্ট এ টয় সামিরা বেবি। আমার হাতের পুতুল তুমি। নিজের অজান্তেই তুমি আমার কথাই সব করো। সাগরের সাথে বাকি সবাই উচ্চস্বরে হেসে উঠল। কয়েকদিন পর